যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। যাকে তিনি মন প্রাণ দিয়ে চেয়েছিলেন সেই মানুষটি আজ তার খুনের প্রধান আসামি। এক ধূমকেতু এসেছিল, জয় করেছিল, আর বড্ড তাড়াতাড়ি মিলিয়ে গিয়েছিল। নামটা সলমান শাহ। এমন একজন নায়ক যিনি শুধু রূপালী পর্দা কাঁপাননি, বদলে দিয়েছিলেন একটা প্রজন্মের স্বপ্ন দেখার ধরন। কিন্তু যে মানুষটা ছিলেন জীবনের প্রতিচ্ছবি, 1996 সালের 6 সেপ্টেম্বর এক বিষণ্ণ সকালে তার নিথর দেহটা কেন পাওয়া গেল? 29 বছর ধরে একটা প্রশ্ন বাংলাদেশের আকাশ বাতাসে ঘুরছে। এটা কি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এই প্রশ্নটা শুধু একটা মামলার প্রশ্ন নয়, এটা একটা জাতীয় ক্ষতের প্রশ্ন। এই প্রশ্নটা জড়িয়ে আছে কোটি মানুষের আবেগ আর স্মৃতির সাথে। সালমান শাহের মৃত্যু কেন আজও এত প্রাসঙ্গিক? কেন একটা মামলার রায় প্রায় 3 দশক ধরে একটা জাতিকে এভাবে নাড়িয়ে দেয়? উত্তরটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 90-এর দশকে, যখন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন নামের এক তরুণ ধূমকেতুর মতো এসে দাঁড়িয়েছিলেন ঢালিউডের আকাশে। তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন একটা বিপ্লবের নাম। যে সময় সিনেমার নায়কের একটা নির্দিষ্ট গতবাঁধা চেহারা ছিল, সালমান শাহ সেই দেয়াল ভেঙে দিয়েছিলেন। তার ফ্যাশন, তার স্টাইল তরুণদের কাছে হয়ে উঠেছিল অনুকরণের বিষয়। মাথায় ব্যান্ডানা, কানে দুল, হাতে ব্রেসলেট, চোখে গোল্ড ফ্রেমের সানগ্লাস, তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা এক ফ্যাশন আইকন। তার আধুনিক মনোভাব, আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের কারণে তিনি শুধু সিনেমার নায়ক থাকেননি, হয়ে উঠেছিলেন পুরো একটা প্রজন্মের রোল মডেল। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমায় অভিনয় করেন, যার বেশিরভাগই ছিল ব্লকবাস্টার হিট। একসাথে রয়েছি দুজন, একে জোরে বাঁধা দুটি প্রাণ। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে তার যে যাত্রা শুরু হয়েছিল, তা তাকে বানিয়েছিল ঢালিউডের অবিসংবাদিত রাজপুত্র। শাবনূরের সাথে তার জড়িত ছিল এক কিংবদন্তি। একসাথে 14টি সিনেমায় তারা যে রোম্যান্টিক ম্যাজিক তৈরি করেছিলেন, তা আজও দর্শকদের মনে অমলিন। সালমান শাহের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তার মৃত্যুতে পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল, ফিল্ম ইন্ডাস্ট্রি থেমে গিয়েছিল। তার জন্য ভক্তদের আত্মহত্যার মতো ঘটনা ঘটেছিল, যা প্রমাণ করে তার সাথে মানুষের মানসিক সংযোগ কতটা গভীর। এই তীব্র ভালোবাসাই হয়তো একটা কারণ কেন মানুষ আজও মেনে নিতে পারেনি যে এমন একজন জীবনান্ত প্রাণ তারকা নিজেই নিজের জীবন শেষ করে দিতে পারেন। তার মৃত্যু ছিল একটা সাংস্কৃতিক বিপ্লবের অসমাপ্তি। তিনি যে পরিবর্তনের সূচনা করেছিলেন, তার মৃত্যু সেই সম্ভাবনার দরজায় তালা ঝুলিয়ে দেয়। আর এই অসমাপ্তির কারণে তার স্মৃতি আজও এত জীবন্ত। তার মৃত্যু রহস্য আজও একটা জাতীয় আক্ষেপ। এই জটিল রহস্যের গভীরে যেতে মিস্ট্রি সলিউশনসের আজকের পর্বে আমরা দেখব সালমান শাহের জীবনের সেই শেষ 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত। নাকি হত্যাকাণ্ড, দুটি বিপরীত ভাষ্য, 29 বছরের আইনি লড়াইয়ের নাটকীয় মোড়। সেই সব উত্তর না মেলা প্রশ্ন যা আজও ঘুরপাক খাচ্ছে। সালমান শাহের মৃত্যুর রহস্যের গভীরে যেতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই শেষ দিনটিতে। কি ঘটেছিল 1996 সালের 5 সেপ্টেম্বর? সেদিন সালমান এফডিসিতে গিয়েছিলেন তার প্রেম পিয়াসী সিনেমার ডাবিংয়ের জন্য। স্টুডিওতে উপস্থিত ছিলেন তার জনপ্রিয় সহশিল্পী শাবনূরও। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সালমান তার বাবাকে ফোন করে স্ত্রী সামিরাকে স্টুডিওতে নিয়ে আসতে বলেন। সামিরা এফডিসিতে এসে সালমান আর শাবনূরকে ডাবিং রুমে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখেন। তখনকার পত্রপত্রিকায় সালমান শাবনূরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল, আর এই দৃশ্য দেখে সামিরা প্রচণ্ড রেগে যান। তিনি রাগে ডাবিং রুম থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসেন। পরিস্থিতি সামাল দিতে সালমান আর সিনেমার পরিচালক বাদল খন্দকারও গাড়িতে ওঠেন, কিন্তু পুরো রাস্তায় সামিরা সালমানের সাথে একটিও কথা বলেননি। সেই থমথমে পরিবেশে দিনের মতো ডাবিং সেশন বাতিল হয়ে যায়। রাত আনুমানিক 11টার দিকে বাদল খন্দকার সালমানকে তার নিউ এসকাটনের বাসায় নামিয়ে দিয়ে যান। এটাই ছিল সহকর্মীদের সাথে তার শেষ দেখা। এরপর আসে সেই ভয়াল সকাল, 6 সেপ্টেম্বর 1996। সকালে সালমানের বাবা, মা এবং ছোট ভাই
সিলেটে যাওয়ার আগে ছেলের সাথে দেখা করতে তার ফ্ল্যাটে যান, কিন্তু সামিরা এবং বাড়ির সহকারী আবুল তাদের জানান যে সালমান ঘুমাচ্ছেন, এখন তাকে ডাকা যাবে না। তারা ফিরে যান, কিন্তু এর কিছুক্ষণ পরেই প্রোডাকশন ম্যানেজার সেলিম সালমানের বাবাকে ফোন করে জানান যে সালমানের কিছু একটা হয়েছে এবং তাদের দ্রুত বাসায় যেতে বলেন। তারা বাসায় ফিরে যে দৃশ্য দেখেন তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। সালমানের মা নীলা চৌধুরীর জবানবন্দি অনুযায়ী তারা গিয়ে দেখেন সালমান বিছানায় নিথর হয়ে শুয়ে আছেন। কয়েকজন অপরিচিত মহিলা তার হাতে পায়ে তেল মালিশ করছেন। পাশের ঘরে বসেছিলেন সামিরার আত্মীয় রুবি, যিনি কাছে একটি বিউটি পার্লার চালাতেন। ছেলের অবস্থা দেখে নীলা চৌধুরী চিৎকার করে তাকে হাসপাতালে নেওয়ার জন্য বলতে থাকেন, কিন্তু অভিযোগ ওঠে তখন সামিরার এক পরিচিত জন নীলা চৌধুরীকে ধমক দিয়ে বলেন, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর বাবা মা দ্রুত সালমানকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তারা প্রথম খেয়াল করেন সালমানের গলায় দড়ির মতো দাগ এবং তার মুখ ও পা নীল হয়ে আসছে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান সালমান বেশ কিছুক্ষণ আগেই মারা গেছেন। যে কোনো মৃত্যু তদন্তের প্রথম এবং প্রধান শর্ত হল ঘটনাস্থলকে অবিকৃত রাখা, কিন্তু সালমানের মৃত্যুর পর যা যা ঘটেছিল তা ছিল ঠিক তার বিপরীত। দেহকে তার মূল অবস্থান থেকে সরানো, একাধিক মানুষের স্পর্শ, তেল মালিশ, এই ঘটনাগুলো শুরুতেই তদন্তের পথকে জটিল করে তোলে। এই প্রাথমিক বিশৃঙ্খলাই ছিল সেই সন্দেহের প্রথম বীজ, যেটা গত 29 বছরে একটি বিশাল মহিরুয়ে পরিণত হয়েছে। এটি কি প্রিয়জনকে বাঁচানোর মরিয়া চেষ্টা ছিল, নাকি প্রমাণ নষ্ট করার পরিকল্পিত ছক? সেই বিতর্কে এই মামলার মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। এক মৃত্যু, দুই ভাষ্য। সালমান শাহর মৃত্যুকে ঘিরে দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী ভাষ্য তৈরি হয়েছে। একটি পুলিশের বিভিন্ন তদন্তে উঠে আসা তত্ত্ব, অন্যটি পরিবারের পক্ষ থেকে তোলা হত্যাকাণ্ডের জোরালো অভিযোগ। বিভিন্ন তদন্ত সংস্থা, সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং সবশেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই তাদের প্রতিবেদনে বলেছে যে সালমান শাহ হত্যা করেছিলেন। 2020 সালে পিবিআই 54 জনের সাক্ষ্যকে বিশ্লেষণ করে তাদের চূড়ান্ত প্রতিবেদনে আত্মহত্যার পেছনে 5টি প্রধান কারণ উল্লেখ করে। 1. শাবনূরের সাথে সম্পর্ক। পিবিআই এর মতে সহশিল্পী শাবনূরের সাথে সালমানের ঘনিষ্ঠতা তার পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি করে। বাড়ির গৃহপরিচারিকার সাক্ষ্য অনুযায়ী সালমান শাবনূরকে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন, যা নিয়ে স্ত্রী সামিরার সাথে তার তীব্র বিরোধ ছিল। দাম্পত্য কলহ। শাবনূরের বিষয় ছাড়াও অন্যান্য পারিবারিক ইস্যুতে স্ত্রী সামিরার সাথে সালমানের সম্পর্কের অবনতি ঘটে, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। পূর্বে আত্মহত্যার চেষ্টা। সামিরার দাবি অনুযায়ী সালমান মানসিকভাবে সুইসাইডাল প্রকৃতির ছিলেন এবং বিয়ের আগেও 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এর মধ্যে মায়ের সাথে ঝগড়া, সামিরাকে বিয়ে করার জেদ এবং ব্যক্তিগত কারণ ছিল। পিবিআই এর প্রতিবেদনেও 90টি ঘুমের ওষুধ খাওয়া এবং স্যাভলন পান করার চেষ্টার কথা উল্লেখ করা হয়। 4. জটিল পারিবারিক সম্পর্ক। সালমানের মা নীলা চৌধুরী এবং স্ত্রী সামিরার মধ্যকার দ্বন্দ্ব সালমানকে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রেখেছিল। 5. সন্তান না থাকা। পিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করে যে সন্তান না হওয়ায় সালমান এক ধরনের দাম্পত্য অপূর্ণতায় ভুগছিলেন। হত্যার অভিযোগ। এক শিউরে ওঠা স্বীকারোক্তি। শুরু থেকেই সালমান শাহর পরিবার, বিশেষ করে তার মা নীলা চৌধুরী, তার তত্ত্ব প্রত্যাখ্যান করে আসছেন। তাদের বিশ্বাস সালমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই দাবির পেছনে সবচেয়ে বড় ভিত্তি হল 1997 সালে 24শে জুলাই রিজভি আদালতে 164 ধারায় এক চাঞ্চল্যকর জবানবন্দি দেন। যদিও পরে তিনি তা প্রত্যাহার করে নেন। সেই জবানবন্দি অনুযায়ী সালমানকে 12 লক্ষ টাকার বিনিময়ে হত্যা করা হয়, যার ব্যবস্থা করেছিলেন তার শাশুড়ি লতিফা হক লুসি এবং প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। হত্যার রাতে ডন, ডেভিড, ফারুক সহ একটি দল সালমানের ফ্ল্যাটে প্রবেশ করে। সামিরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি ক্লোরোফর্ম দিয়ে সালমানকে অচেতন করেন। জবানবন্দিতে আরও বলা হয়, ধস্তাধস্তির এক পর্যায়ে সালমানকে ইনজেকশন দেওয়া হয় এবং সবশেষে আজিজ মোহাম্মদ ভাই নিজে ফ্যানের সাথে দড়ি বেঁধে নাটক সাজান। এই জবানবন্দি ছাড়াও মামলার আরেক আসামি রুবি সুলতানা পরবর্তীতে এক ভিডিও বার্তায় দাবি করেন যে সালমানকে হত্যা করা হয়েছে।
এবং এর সাথে তার স্বামী, ভাই এবং সামিরার পরিবার জড়িত। সালমানের মা নিজেও বারবার শারীরিক প্রমাণের অসঙ্গতির কথা বলেছেন, যেমন গলার হাড় না ভাঙা, যা সাধারণত ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলে হয় না। এই মামলাটি মূলত দুটি বিশ্বাসযোগ্যতার লড়াই। একদিকে রয়েছে সিআইডি এবং পিবিআই এর মতো রাষ্ট্রীয় তদন্ত সংস্থার একাধিক আনুষ্ঠানিক প্রতিবেদন, যা আত্মহত্যার দিকে ইঙ্গিত করে। অন্যদিকে রয়েছে আদালতে দেওয়া একজন আসামির পুঙ্খানুপুঙ্খ স্বীকারোক্তি, যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে। বছরের পর বছর ধরে আদালত এবং তদন্ত সংস্থাগুলো আনুষ্ঠানিক প্রতিবেদনের উপর ভিত্তি করে এগিয়েছে, কিন্তু অক্টোবর 2025-এর আদালত অবশেষে রিজভির সেই স্বীকারোক্তিকে আমলে নিয়ে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেয়। এই একটি সিদ্ধান্তই যেন গত 29 বছরের পুরো আইনি লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিয়েছে, যা ইঙ্গিত দেয় যে বিচার বিভাগ এখন সেই স্বীকারোক্তিকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আইনের গোলকধাঁধা, সুবিচারের 29 বছরের লড়াই। কেন সালমান শাহের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গত 29 বছরের দীর্ঘ এবং জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে। এটি একটি পরিবারের সুবিচারের জন্য ক্লান্তিহীন লড়াইয়ের গল্প। এবার প্রথম থেকে দেখে নেওয়া যাক। তারিখ 6 সেপ্টেম্বর 1996। ঘটনা: সালমান শাহর মৃতদেহ উদ্ধার। ফলাফল বা গুরুত্ব: বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী একটি অপমৃত্যু মামলা বা ইউডি দায়ের করেন। 24 জুলাই 1997 বাবা মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের জন্য আবেদন করেন। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনা হয়। 3 নভেম্বর 1997 সিআইডি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, মৃত্যুকে আত্মহত্যা বলে উপসংহার টানে। 19 মে 2003 আদালত একটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। সিআইডি রিপোর্ট প্রত্যাখ্যান করে পরিবার আইনি লড়াই চালিয়ে যায়। 3 আগস্ট 2014 বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। 11 বছর পর এই প্রতিবেদনও মৃত্যুকে অপমৃত্যু বা হত্যা বলে বলা হয়। 10 ফেব্রুয়ারি 2015 মা নীলা চৌধুরী নারাজি আবেদন করেন। বিচার বিভাগীয় প্রতিবেদনে আপত্তি জানিয়ে 11 জনকে সন্দেহভাজন হিসেবে নাম দেন। 21 আগস্ট 2016 আদালত র্যাবকে তদন্ত থেকে বিরত থাকার নির্দেশ দেন। মামলার তদন্তভার পিবিআই এর কাছে হস্তান্তরিত করা হয়। 25 ফেব্রুয়ারি 2020 পিবিআই চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় 4 বছর পর। 5টি কারণ দেখিয়ে মৃত্যুকে হত্যা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। 31 অক্টোবর 2021 আদালত পিবিআই রিপোর্ট গ্রহণ করে এবং আসামিদের অব্যাহতি দেয়। মামলাটি কার্যতভাবে বন্ধ হয়ে যায়। 12 জুন 2022 পরিবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। উচ্চ আদালতে মামলাটি আবারও পুনর্জীবিত হয়। 20 অক্টোবর 2025 ঢাকা মহানগর দায়রা জজ আদালত রিভিশন আবেদন মঞ্জুর করে। একটি যুগান্তকারী মোড়। আদালত অপমৃত্যুর মামলাটি বাতিল করে রিজভির স্বীকারোক্তি এবং পরিবারের অভিযোগকে ভিত্তি করে নতুন করে হত্যা মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। এর পরপরই প্রধান আসামি সামিরা হক এবং অন্যতম আসামি ডন, যারা দেশেই অবস্থান করছিলেন বলে জানা যায়, তারা আত্মগোপনে চলে যান। পুলিশ তাদের এবং অন্য আসামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা শুরু করে। অক্টোবর 2025-এর এই আদালতের নির্দেশ ছিল 29 বছরের আইনি লড়াইয়ের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। এটি শুধু আরেকটি তদন্তের নির্দেশ ছিল না, এটি ছিল পুরো মামলার গতিপথকে উল্টে দেওয়া। উত্তর না মেলা প্রশ্নগুলো। 29 বছরের আইনি লড়াই আর অসংখ্য তদন্তের পরেও কিছু মৌলিক প্রশ্ন আজও উত্তরহীন রয়ে গেছে। এই প্রশ্নগুলোই সালমান শাহর মৃত্যুকে ঘিরে রহস্যের ধোঁয়াশা জিয়ে রেখেছে। নোটের রহস্য। ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করা হয়েছিল, কিন্তু সালমানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে যে ওই লেখা সালমানের নয়। যদিও সিআইডি হস্তলিপি বিশেষজ্ঞরা তখন বলেছিলেন লেখাটি সালমানেরই। প্রশ্ন হলো, কেন এই বিতর্কিত প্রমাণটি নিয়ে আর গভীর তদন্ত হলো না? পরিবারের জোরালো আপত্তি সত্ত্বেও কেন এটিকে চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরে নেওয়া হয়েছিল? ঘটনাস্থলের চিত্র। পুলিশ আসার আগেই কেন সালমানের ঝুলন্ত দেহ নামানো হয়েছিল? কেন তার শরীরে তেল মালিশ করা হচ্ছিল? এই প্রশ্নগুলো মামলার শুরু থেকেই সবচেয়ে বড় সন্দেহের জন্ম দিয়েছে। এগুলো কি প্রিয়জনকে বাঁচানোর চেষ্টা ছিল,
নাকি প্রমাণ লোপাটের চেষ্টা? ইনজেকশন ও বিষক্রিয়ার অভিযোগ। সালমানের মা অভিযোগ করেছেন তার ছেলেকে ইনজেকশন দিয়ে অবশ করে তারপর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি ঘুমের ওষুধের বোতল পাওয়ার কথাও শোনা যায়। প্রশ্ন হলো, সালমানের দেহে কোনো ধরনের বিষ বা ওষুধের উপস্থিতি পরীক্ষা করার জন্য কি পূর্ণাঙ্গ টক্সিকোলজি রিপোর্ট করা হয়েছিল? যদি হয়ে থাকে তার ফলাফল কী ছিল? স্বীকারোক্তির নাটক। আসামি রিজভী আহমেদ কেন আদালতে এমন পুঙ্খানুপুঙ্খ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে জবানবন্দি দিলেন এবং পরে কেনই বা তা প্রত্যাহার করলেন? তাঁকে কি জবানবন্দি দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল, নাকি তা প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল? কেন এই চাঞ্চল্যকর স্বীকারোক্তিটি প্রায় ৩০ বছর ধরে তদন্তে তেমন কোনো গুরুত্বই পেল না? আসামিদের আচরণ। যদি তারা নির্দোষী হন, তবে হত্যা মামলা দায়েরের নির্দেশের সাথে সাথে প্রধান আসামি সামিরা হক এবং ডন কেন আত্মগোপনে গেলেন? নতুন করে শুরু হওয়া তদন্তকে তারা কেন ভয় পাচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর না মেলা পর্যন্ত সালমান শাহর মৃত্যু রহস্যের ওপর থেকে পর্দা সরবে না। ২৯ বছর ধরে আমরা উত্তরের অপেক্ষায়। বিচার কি হবে, কবে হবে, সেই উত্তর সময়ের হাতে। কিন্তু একটা উত্তর আমরা সবাই জানি, সালমান শাহের মৃত্যু তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে, কিন্তু তার স্মৃতিকে নয়। তার স্টাইল, তার হাসি, তার অভিনয়, এগুলো কোনো তদন্ত রিপোর্ট মুছে ফেলতে পারবে না। তিনি ছিলেন স্বপ্নের নায়ক, আর স্বপ্নের মৃত্যু হয় না। সালমান শাহ বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে, আর সেখানেই তিনি অমর থাকবেন। এই দীর্ঘ বিচার যাত্রায় আপনার ভাবনা কি? আর কোন সিনেমাটির জন্য তিনি আপনার কাছে সেরা? কমেন্ট করে আমাদের জানান। আসুন আমরা সবাই মিলে এই কিংবদন্তিকে স্মরণ করি।